ব্যবসা থেকে আয়, তাহলে ব্যবসা বলতে আসলে আইনে কি বোঝাচ্ছে? এটা একটা পয়েন্ট, এই টপিকটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, যে ব্যবসা বলতে কি বোঝায়। ব্যবসা বলতে বোঝায়, এক নম্বর পয়েন্ট, কোনো ট্রেড করা, কোনো বাণিজ্য করা, এটা বিজনেস। যে কোনো ট্রেড করেন, বাণিজ্য করেন, এটা বিজনেসের অন্তর্ভুক্ত। আহ, এছাড়া যে কোনো উৎপাদন ধর্মী ঝুঁকিপূর্ণ কাজ বা কর্ম প্রচেষ্টা, দুই নম্বর পয়েন্ট, এটাও বিজনেসের অন্তর্ভুক্ত। তিন নম্বর হচ্ছে লাভজনক বা অলাভজনক যে কোনো সত্তার পণ্য বা সেবার বিনিময়। তাহলে পণ্য বিনিময় হলো, সেবার বিনিময় হলো, এটাও বিজনেস। তাহলে দেখেন, বিজনেস বলতে প্রথমে বোঝাচ্ছে যে কোনো ট্রেড করা, যে কোনো বাণিজ্য করা, যে কোনো উৎপাদন করা, সবই বিজনেস। সেকেন্ডলি বলছে যে কোনো ট্রেড, বাণিজ্য বা উৎপাদন ধর্মী ঝুঁকি গ্রহণ বা কর্ম প্রচেষ্টা, শব্দগুলো দেখেন এভাবে আপনার নিজের ভাষায় লিখলে সেটাও বিজনেস। তিন নম্বরে বলছে যে কোনো লাভজনক হোক বা অলাভজনক হোক, পণ্যের বিনিময় আহ, বা সেবার বিনিময়, এটা বিজনেস। চার নম্বর পয়েন্ট হচ্ছে যে কোনো পেশা বা বৃত্তি, অর্থাৎ আপনি যে পেশায় আছেন এটাও কিন্তু বিজনেস। যেমন আপনারা কর আইনজীবী হবেন, এটা একটা পেশা। তার ইনকাম হেডস কি? ইনকাম ফ্রম বিজনেস। এটার জন্য কিন্তু আলাদা কোনো ইনকাম হেডস দেওয়া নাই। তার মানে কর আইনজীবীদের যে ইনকাম হবে, এটাও হবে ইনকাম ফ্রম বিজনেস। তাহলে আমরা এটা বুঝতে হবে যে ইনকাম ফ্রম বিজনেস বলতে পেশাকেও অন্তর্ভুক্ত করে। তাহলে এই চারটি বিষয়কে ইনকাম ফ্রম বিজনেস হিসেবে গণনা করা হয়েছে, এক নম্বর পয়েন্ট। এখন প্রশ্ন হচ্ছে, ব্যবসা থেকে আয় আমরা কিভাবে বের করব? যেমন আমরা বাড়ি ভাড়া থেকে আয় কিভাবে বের করে দেখলাম, স্যালারি থেকে আয় কিভাবে বের করব এটা দেখলাম। ব্যবসা থেকে আয় বের করার জন্য প্রথমত ব্যবসা থেকে খরচগুলো বাদ দিতে হবে। তাহলে মোট ব্যবসায় যে সেল হবে সেখান থেকে খরচ বাদ দিলে তো ব্যবসায় ইনকাম হবে, তাই না? তো আমাদের এখানে দুইটি সেকশনে খরচের বিষয়গুলো বলা আছে। একটা হচ্ছে সেকশন 49, সেখানে বলা আছে ব্যবসা থেকে কোন খরচগুলো বাদ দেওয়া যাবে। তো এটাও কৃষির মতো, আপনি একবার দেখলেই পারবেন সেকশন 49। আপনি এরপরে চলে যাবেন সেকশন 49-এ, যে ব্যবসা থেকে কোন খরচগুলো বাদ দেওয়া যাবে। এই যে, একজন ব্যবসায়ী ব্যবসা করেন, সেখান থেকে আপনি কোন খরচগুলো বাদ দিতে পারবেন। দেখেন এখানে আমাদের একদমই স্পষ্ট কথা, এই সেকশনের মূল ইনফরমেশনটা আমার বুঝতে হবে, তাহলে আপনি এটা লিখতে পারবেন, এটা আপনার মুখস্থ করার দরকার নাই। এই সেকশনের মূল বক্তব্য হলো সেকশন 49, ব্যবসা থেকে কোন খরচগুলো অনুমোদনযোগ্য বা কোন খরচগুলো বিয়োজন করা যাবে, কোন খরচগুলো বাদ দেওয়া যাবে। এটার মূল বিষয়টি হলো, আপনি চিন্তা করেন একজন ব্যবসায়ীর কোন ব্যবসায় কোন কোন খরচ আছে। যেমন কৃষির খরচ চিন্তা করেছিলেন, ব্যবসায়ীর করে সেম নেচারে চিন্তা করেন যে একজন ব্যবসায়ীর কোন কোন পারপাজে তার খরচ আছে। একজন ব্যবসায়ীর যত প্রকার খরচ আছে সমস্ত খরচ সে বাদ দিতে পারবে, অর্থাৎ ব্যবসায়ীর সাথে সম্পৃক্ত সমস্ত খরচ। এবং এই সেকশনের লাস্টে এই কথা বলা আছে, এছাড়াও ব্যবসার সাথে সম্পৃক্ত যে কোনো প্রকার খরচ বাদ দিতে পারবে। এর অর্থ হলো, আপনি যদি বুঝতে পারেন যে একজন ব্যবসায়ীর কি কি খরচ আছে, আর এটা যদি পরীক্ষায় লিখে দেন, আপনার কিন্তু কোশ্চেনের আনসার হয়ে যাবে। তাহলে আপনি চিন্তা করেন একজন ব্যবসায়ী কি কি খরচ আছে। একটা হচ্ছে ব্যবসায়ের উদ্দেশ্যে সে কাঁচামাল ক্রয় করে, এই কাঁচামাল ক্রয় করার খরচ। এক নম্বর, সে কাঁচামাল ক্রয় করে, র মেটেরিয়াল পারচেস করে। দুই নম্বর, এই ব্যবসায় বিভিন্ন কর পরিশোধ করে, এটাও তার খরচ। এই ব্যবসা করতে যে সে আয়কর দিবে, দান কর দিবে, বিভিন্ন কর পরিশোধ করবে, এটাও খরচ হিসেবে গণ্য হবে। তারপর ব্যবসা করতে যে সে ভাড়া দিবে, ভাড়া পরিশোধ করবে, যে ব্যবসার অফিসে ভাড়া নিচ্ছে, সেটা খরচ হিসেবে গণ্য হবে। ব্যবসা করতে গিয়ে সে এমপ্লয়ীদের স্যালারি দিবে, চাকরি থেকে আয় হিসেবে দিবে, স্যালারি দিবে, এটাও খরচ হিসেবে বাদ দেওয়া যাবে। সে মেরামত করবে, বিভিন্ন তার যে জিনিসপত্র আছে সেগুলো মেরামত করবে। ব্যবসায় বীমা আছে, বীমার কিস্তি দিবে, বিদ্যুৎ বিল দেবে, পরিবহন বিল দেবে, বিক্রয় কমিশন দেবে, বিজ্ঞাপন খরচ দিবে, কর্মীদের প্রশিক্ষণ দেবে, এরকম হিউজ খরচ আছে। এক কথায়, আপনার ব্যবসায় সম্পৃক্ত যতগুলো খরচ আছে আপনি যদি একবার চিন্তা করেন লিখতে পারবেন। তো এটা লেখার নিয়ম হচ্ছে আপনার ভাষায় লিখবেন, আর ক খ এরকম দেওয়ার দরকার নেই, আপনি একটা চিহ্ন মার্ক করে সেই অনুযায়ী লিখেন। তাহলে এখানে মোটামুটি আপনি 8টা 10টা লিখতে পারলে এই প্রশ্নের আনসার কিন্তু হয়ে যাবে খুব সহজেই। আপনার এর জন্য প্রত্যেকটা মুখস্থ করার দরকার নেই। তাহলে আমাকে সিস্টেমটা বুঝতে হবে। তাহলে আমি চিন্তা করি একজন ব্যবসায়ীর, আমি যখন ব্যবসার প্রশ্নের উত্তর দেবো তখন চিন্তা করে লিখবো যে ব্যবসায়ীর কোন কোন খরচ আসে। এই সেকশনের মূল উদ্দেশ্য হচ্ছে যা খরচ আছে সব বাদ দেওয়া যাবে। পরবর্তী সেকশনে লিমিটেশন আছে, বাট এই সেকশনে কোনো লিমিটেশন নাই, যা খরচ হবে সেটা বাদ দেওয়া যাবে। তো এই প্রশ্নটা আমাদের
আসতে পারে যে ব্যবসা আয় কি, ব্যবসা আয় থেকে কোন খরচগুলো বাদ দেওয়ার সুযোগ আছে, আইনগতভাবে কোন খরচগুলো বাদ দেওয়া যায়। তাহলে আমরা এই লিখবো যে ব্যবসার আয় থেকে এই খরচগুলো বাদ দেওয়ার সুযোগ আছে। আর কোন খরচগুলো বাদ দেওয়া যাবে না, এটাও আসতে পারে পরীক্ষায়, যা অনুমোদনযোগ্য হবে না বা বিয়োজনযোগ্য হবে না। তো এটা আছে আমাদের সেকশন কততে, 55-এ। এরপরে আমরা এটার বিপরীত সেকশন আমরা বলি যে সেকশন 55। এই 49-এর বিপরীত হচ্ছে সেকশন 55। এই 55 আমাদের পড়তে হবে যে ব্যবসা থেকে কোন খরচগুলো অনুমোদনযোগ্য হবে না। 49-এ পড়লাম কোন খরচগুলো অনুমোদনযোগ্য হবে, আর 55-এ এসে পড়ছি কোন খরচগুলো অনুমোদনযোগ্য হবে না। এখন আমরা একটু দেখি যে কোন খরচগুলো এখানে অনুমোদনযোগ্য হবে না, এটার তালিকাগুলো দেখি। 1 নম্বর হচ্ছে যে কোনো প্রকারের ব্যয় যেখানে আয়কর আইনের সপ্তম অংশ প্রতিপালন করা হয়নি। সপ্তম অংশ মানে উৎসে আয়কর। এটা আপনি একটু সপ্তম অংশ বাদ দিয়ে আপনি লিখেন যে উৎসে আয়কর, যে উৎসে কর্তন করার কথা কিন্তু আপনি উৎসে কর্তন করেন নাই, তাহলে ওই খরচটা আর কি হবে না, অ্যালাউ হবে না। তাহলে যে সমস্ত খরচের ক্ষেত্রে উৎসে কর্তন করার কথা ছিল, উৎসে কর্তন বাধ্যতামূলক ছিল, কিন্তু উৎসে কর্তন করা হয় নাই, আয় কর্তন করা হয় নাই, সেই খরচগুলো আমাদের অ্যালাউ হবে না। এবার যে কোনো ফার্ম তার সদস্যদের মধ্য থেকে সুদ নিতে পারবে না, বেতন নিতে পারবে না, কমিশন নিতে পারবে না। অর্থাৎ ফার্মের যারা পার্টনার্স হবেন, ব্যক্তির সঙ্গে যারা পার্টনার হবেন, তারা কোনো প্রকার সুদ, বেতন, কমিশন ইত্যাদি গ্রহণ করতে পারবেন না। এটা আইনগতভাবে বার আছে। তাহলে যে কোনো পার্টনারশিপ ফার্মের অংশীদারদের থেকে যে কোনো সুদ, কমিশন এগুলো গ্রহণ করতে পারবেন না, এটা আইনে বার আছে। এরপরে কোনো কোম্পানির স্পন্সর শেয়ার হোল্ডারগণ ডিরেক্টর, রিপ্লেসমেন্ট শেয়ার হোল্ডার, কমিশন, ডিসকাউন্ট ইত্যাদি দিতে পারবে না। অর্থাৎ কোম্পানির যারা ডিরেক্টর আছে তাদেরকে এই শেয়ারের ডিসকাউন্ট দিতে পারবে না, কমিশন দিতে পারবে না, এই বিষয়গুলো আছে। আরেকটা এই যে কোনো এমপ্লয়িকে 20 লাখ টাকার উপর পারকুইজিট দিতে পারবে না, যেটা আমরা পারকুইজিটির সংজ্ঞায় পড়েছিলাম যে পারকুইজিট মানে কি। পারকুইজিট মানে হলো কোম্পানির এমপ্লয়ের স্যালারির বাইরে অতিরিক্ত যে সুযোগ সুবিধা, ইনসেনটিভ, বোনাস দেওয়া হয়, এটা মানে হচ্ছে পারকুইজিট। তা এই একজন এমপ্লয়িকে সে পারকুইজিট বাবদ 20 লাখ টাকার উপরে দিতে পারবে না, আইনগতভাবে এটা সে পারবে না। প্রথম হলো উৎসে কর দিতে পারবে না, আর যে পার্টনারশিপ ফার্ম হলে তার অংশীদারদের স্যালারি দিতে পারবে না, সুদ দিতে পারবে না। 2 নম্বর পয়েন্ট দেখেন, কোনো কোম্পানির যারা স্পন্সর, শেয়ার হোল্ডার, ডিরেক্টর, তাদেরকে কমিশন, ডিসকাউন্ট দিতে পারবে না। আর 3 নম্বর পারকুইজিট দিতে পারবে না। 4 নম্বর যে রয়্যালিটি ফি ইত্যাদি বাবদ খরচ আছে, তা এই খরচ তার বার্ষিক টার্নওভারের 6% অথবা মুনাফার 15%-এর অধিক দিতে পারবে না। আবার যদি লিয়াজু অফিস হয়, বিদেশে হেড অফিস, সেক্ষেত্রে হেড অফিস বাই 10%-এর বেশি হবে না। তো এই প্রত্যেকটি হচ্ছে লিমিটেশন। এখান থেকে মোটামুটি 7-8টা আপনি পড়ে ফেলবেন যে কোন খরচগুলো আইনে অ্যালাউ করবে না। কারণ আইনে প্রথমে সেকশন 49-এ বলা ছিল যে সব কিছু অ্যালাউ করবে, 55-এ এসে এগুলো লিমিটেশন দিচ্ছে যে না, যা আছে খরচ সব অ্যালাউ করবে না, এই লিমিটেশনের মধ্যে থাকতে হবে, এর উপরে গেলে খরচ অ্যালাউ হবে না। ঠিক আছে, তো এর উপরে যদি ব্যয় হয়, এই খরচগুলো কি করবে না, আইন অ্যালাউ করবে না। এই যে বিদেশ ভ্রমণ বাবদ খরচ, এটা আপনার টার্নওভারের 0.5%-এর বেশি হতে পারবে না। তা আপনার তো সব পড়তে হবে না, এখান থেকে মূলত 8টা 10টা আপনার মনে রাখলেই হবে। 5টি থাকলে হয়ে যায়, তারপরে সর্বোচ্চ 8টা 10টা মনে রাখার চেষ্টা করতে হবে। তবে আপ্যায়ন ব্যয়, আপ্যায়ন ব্যয় হচ্ছে প্রথম 10 লাখ টাকা 4%, পরবর্তী 10 লাখের 2%, এটা বেশি হবে না। আর যদি কোম্পানি 10 লাখ টাকা ইনকাম হয় তাহলে 4% পাবে। যদি কোম্পানি 20 লাখ টাকা ইনকাম হয়, প্রথম 10 লাখে পালো 4% আর বাকিটার উপর পাবে 2%, এভাবে। এরকম ফ্রি স্যাম্পল ব্যয়, বিজ্ঞাপন ব্যয়, এই বিজ্ঞাপন ব্যয় টার্নওভারে 0.5%-এর বেশি করতে পারবে না। এরপরে আরো কিছু কথা বলা আছে যে ব্যয় করার ক্ষেত্রে ব্যাংকের বাধ্যবাধকতা, যে ব্যয় করার ক্ষেত্রে কর্মচারীর বেতন অবশ্যই ব্যাংকের মাধ্যমে দিতে হবে, যে কোনো অ্যামাউন্ট বেতন হোক। দ্বিতীয় হচ্ছে যদি অফিস ভাড়া না, অফিস ভাড়ার টাকা ব্যাংকের মাধ্যমে দিতে হবে। এছাড়া অন্য যে কোনো খরচ হলে তার কাঁচামাল ব্যতীত অন্য যে কোনো খরচের মিনিমাম 50% ব্যাংকের মাধ্যমে দিতে হবে। তাহলে এটা হচ্ছে লিমিটেশন, যে বিজ্ঞাপনে কত টাকা ব্যয় করতে পারে, প্রত্যেকটা জায়গায় আপ্যায়নে কত টাকা ব্যয় করতে হবে পারবে। কারণ এই খরচগুলো তো অ্যালাউ, কিন্তু এখানে লিমিটেশন বলে দিল যে এই
বেশি আপনি ব্যয় করাতে পারবেন না। আইনের মধ্য থেকে আপনাকে এই অ্যামাউন্টগুলো এভাবেই আপনাকে ডিল করতে হবে। তাহলে কর্মচারী বেতন যাই হোক না কেন, আগে কিন্তু একটা সুযোগ ছিল, এখন যে কোনো অ্যামাউন্ট হলে আপনার ব্যাংকের মাধ্যমে দিতে হবে। আর বাড়ি ভাড়া যে কোনো অ্যামাউন্ট হলে ব্যাংকের মাধ্যমে দিতে হবে। তাহলে এই বিষয়গুলো আপনি যদি পারেন, মোটামুটি এখান থেকে 10টা আপনি লিখতে পারবেন। এখান থেকে আপনি 7-8টা মোটামুটি মনে রাখেন যে কোন খরচগুলো আইন অ্যালাউ করবে না। তাই ব্যবসা থেকে যদি আমরা এই খরচগুলো বাদ দিই, ক্রয় খরচ এবং আনুষঙ্গিক খরচ, তাহলে কিন্তু আমার ব্যবসা থেকে নিজ ইনকাম বের করতে পারবো। আর নিজ ইনকামের উপর ট্যাক্স দিতে হবে। এখন এই যে খরচগুলো ব্যবসায় বাদ দেওয়ার সুযোগ নাই, সেকশন 55, এই খরচগুলো কি হবে? এই খরচগুলো আমার আয় হিসেবে গণ্য হবে। এখানে লেখা আছে সেকশন 56 বিশেষ আয়। ধরেন আপনি আহ, কর্মচারী বেতন দিয়েছেন কিন্তু ব্যাংকে দেন নাই, তাহলে ওই যেটা ব্যাংকে দেন নাই এটা আপনার আয় হিসেবে গণ্য হবে।